নমস্কার। আজকে খবরের ময়নাতদন্তে আমরা কিন্তু আবারও আলোচনা করব এসআইআর নিয়ে। কেন আজকে আমরা জানি যে আদালতের একটা বড় নির্দেশ এসেছে এবং যে নির্দেশ কিন্তু পালন করতে হবে নির্বাচন কমিশনকে। অর্থাৎ আমরা একেবারে পরিষ্কার হয়ে গেল যে নির্বাচন কমিশনকে 28শে ফেব্রুয়ারি কিন্তু এসআইআর এর চূড়ান্ত যে তালিকা সেই তালিকা প্রকাশ করতে হবে। আর বাকি যেগুলি নাম বাদ চলে যাবে, যেগুলিকে পরে কিন্তু তথ্য যাচাইয়ের মাধ্যমে নতুন করে যাদের নাম তোলার একটা সুযোগ থাকবে, তার জন্য কিন্তু অতিরিক্ত একটা তালিকা পরবর্তী সময়ে দিতে পারবেন তারা। এবং এই সংযোজিত যে তালিকা, সেই তালিকা কবে প্রকাশ হবে সেটা কিন্তু পরে জানা যাবে। কিন্তু এই মুহূর্তে আমরা যদি দেখি তাহলে আদালত বেশ কয়েকটি পর্যবেক্ষণ করেছে। ঠিক 1.5 মাস আগে আজ থেকে আমি কিন্তু খবরের ময়নাতদন্তে বলেছিলাম যে নির্বাচন কমিশন কিন্তু এই যে এসআইআর প্রক্রিয়া, এই এসআইআর প্রক্রিয়াকে কিন্তু ঘেটে ঘ করে দিয়েছে। এবং আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো তারপর বেশ কিন্তু সমালোচনা হয়েছিল এবং বিতর্কের সৃষ্টি হয়েছিল। অনেকেই বলেছিলেন যে না, এসআইআর প্রক্রিয়া একদম সঠিক পদ্ধতিতে হচ্ছে এবং এখানে কিন্তু কোনো সমস্যা নেই বা নির্দিষ্ট সময় কিন্তু সমস্ত কিছু হয়ে যাবে। কিন্তু আমি সেদিন কিন্তু পরিষ্কার বলেছিলাম কিভাবে একটা গণ্ডগোল হচ্ছে এবং পরবর্তী সময় কি কি সমস্যা দেখা দিতে পারে। বাস্তবেও কিন্তু সেই সমস্যাগুলি দেখা দিয়েছিল। আর আজকে কিন্তু আদালত একটা বড় পর্যবেক্ষণ করেছে, কেননা আমরা জানি যে ইতিমধ্যে তথ্যগত অসঙ্গতির বিভিন্ন যে ডকুমেন্ট সেগুলি নেওয়ার পরও কিন্তু দেখা যাচ্ছে যে প্রায় 50 লক্ষ যে ভোটার তাদের কিন্তু তথ্যগত অসঙ্গতি থেকে গিয়েছে। এবং এই অসঙ্গতি থাকা অবস্থাতেই কিন্তু নির্বাচন কমিশন চূড়ান্ত তালিকা প্রকাশ করতে চলেছে। অর্থাৎ আগে 58 লক্ষ নাম কিন্তু বাদ গিয়েছিল এবং এবারও কিন্তু 50 লক্ষের মতো কিন্তু নাম তাহলে বাদ যাচ্ছে প্রথম অবস্থায়। আমরা যদি দেখি তাহলে 1,08,00,000 বা তার কিছু কম বেশি কিন্তু আমরা দেখতে পাবো। অর্থাৎ পরিষ্কারভাবে বলা যায় যে 28 তারিখে যে চূড়ান্ত তালিকা হবে সেখানে কিন্তু প্রায় 1 কোটি নাম বাদ চলে যাবে। প্রথমে যে 58 লক্ষ এবং পরবর্তীতে প্রায় 50 লক্ষ। অর্থাৎ চূড়ান্ত তালিকা যখন প্রকাশিত হবে তখন কিন্তু দেখা যাবে যে এই যে 1 কোটি নাম, এই 1 কোটি নাম বাদ যাচ্ছে। কিন্তু পরবর্তীতে যেটা হবে সেটা হচ্ছে যারা তথ্যগত অসঙ্গতি যাচাইয়ের মাধ্যমে বিচারকরা যে তারা যাচাই করবেন তার মাধ্যমে অনেকেই কিন্তু আবার নাম সংযোজিত করতে পারবেন। ফলে তার জন্য একটা আলাদা তালিকা প্রকাশিত হবে। কত নাম সংযোজন হবে সেটা কিন্তু পরে জানা যাবে। কিন্তু এই মুহূর্তে আদালত যে নির্দেশ, তার নির্দেশ দিতে গিয়ে তিনি যে পর্যবেক্ষণ করেছেন সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো 250 জন, প্রায় 250 জন কিন্তু বিচারক এই তথ্য যাচাইয়ের যে কাজ সে কাজ করছেন। এবং এই কাজ করতে গিয়ে তাদেরকে প্রতিদিন সর্বোচ্চ প্রায় 250টি করে নথি কিন্তু তাদেরকে যাচাই করতে হচ্ছে। অর্থাৎ আমরা যদি দেখি তাহলে কিন্তু দেখতে পাবো এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াতে যদি আরও 50 লক্ষ নাম তথ্য যাচাই করতে হয় তাহলে আদালত যেটা বলছে সেটা হচ্ছে প্রায় 80 দিন সময় লেগে যাবে। অর্থাৎ 80 দিন যদি সময় লাগে, অর্থাৎ আমরা ধরে নিতে পারি যে সেক্ষেত্রে কিন্তু ভোটের প্রক্রিয়া পিছিয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছিল। আর এটা যাতে না হয় সেজন্য নির্বাচন কমিশনকে একটা বড় নির্দেশ কিন্তু আজকে দিয়েছে। অর্থাৎ কি নির্দেশ দিয়েছে যে না, আপনারা বাইরের থেকে, বাইরের রাজ্য উড়িষ্যা, ঝাড়খণ্ড, এই 2 রাজ্য থেকে বিচারকদেরকে এনে তারা কিন্তু যে নথি যাচাইয়ের কাজ সেটা দ্রুত যাতে করতে পারেন সেই সুযোগ কিন্তু তাদেরকে দেওয়া হয়েছে। এবং এটা যদি করা হয় তাহলে কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে মনে করা হচ্ছে যে নথি যাচাইয়ের পর নাম কিন্তু তালিকাতে অনেকেরই সংযোজন ঘটবে। এবং এক্ষেত্রে আরও 2টি কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। 1 নম্বর আধার কার্ড। আধার কার্ডকে আমরা জানি যে পরিচয়পত্র হিসাবে বিহারে কিন্তু সংযোজন করা হয়েছিল। অর্থাৎ এই ক্ষেত্রে বাংলাতেও কিন্তু এই আধার কার্ডকে একটা বিশেষ, আমরা যদি দেখি 13টা নথির বাইরে সেই নথি হিসাবে কিন্তু গ্রহণ করা হবে। এবং পশ্চিমবঙ্গের আরও একটি কিন্তু পর্যবেক্ষণ আদালত আগেই করেছিল, নির্দেশ আগেই দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে অ্যাডমিট কার্ড। মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে কিন্তু গ্রহণ করতে হবে। এবং এই যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণের পর যে তথ্য যাচাইয়ের কাজ, সেই কাজ কিন্তু আগামী কয়েকদিন ধরে চলবে। এবং 14 ফেব্রুয়ারি পর্যন্ত যে নথি আমরা যদি দেখি ঝাড়াই বাছাই করা হয়েছিল, হিয়ারিং প্রক্রিয়া হয়েছিল, তার মাধ্যমে কিন্তু আমরা দেখতে পেয়েছি এই যে 7 কোটির মতন কিন্তু নাম ছিল। এই 7 কোটি থেকে কিন্তু আমরা একটা গড়ান যদি হিসাব করে নিই যে 50 লক্ষ নাম আরও বাদ যাবে। এবং প্রথম অবস্থায় কিন্তু 7.5 কোটির কিছু বেশি নাম কিন্তু 2025 সালের যে ভোটার তালিকা ছিল। এবং আমরা যদি দেখতে পাই বর্তমানে যে 28 তারিখে যে
চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে। প্রাথমিক অবস্থায় কিন্তু 58 লক্ষ প্লাস 50 লক্ষ প্রায় 1 কোটি নাম ছাড়াই কিন্তু নাম চূড়ান্ত তালিকায় থাকবে, এমনটাই কিন্তু আমরা অনুমান করে নিতে পারি। এবং পরবর্তী সময় এই 50 লক্ষ যাদের নাম আমরা দেখতে পাবো যে বিচারকরা সেটাকে যাচাই বাছাই করার পর নথিগুলি যাদের ঠিক থাকবে, যাদেরকে মনে হবে যে না যারা বৈধ ভোটার তাদের নাম কিন্তু আবার উঠে যাবে, তার জন্য একটা সংযোজন করা হবে, একটা সংযোজিত একটা তালিকা কিন্তু প্রকাশ করা হবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, এমনটাই কিন্তু আদালতের নির্দেশ। এবং সেটা করতে গেলেও কিন্তু বেশ কিছুদিন লাগবে। সুতরাং যেটা মনে করা হচ্ছিল যে 28 তারিখের পর হয়তো 28 তারিখ বিকালেই কিন্তু নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি জারি করবে, বা 1 তারিখে বিজ্ঞপ্তি জারি করবে, 2 তারিখে বিজ্ঞপ্তি জারি করবে মার্চ মাসে, আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে এটা কিন্তু সম্ভব হবে না। মিনিমাম আমরা যদি ধরে নিই এই যে 50 লক্ষ নাম, যেহেতু আদালত আজকে একটা কিন্তু পর্যবেক্ষণ করেছে যে 250টি নথি তারা যাচাই বাছাই করবেন, আমাদের মনে যদি হয় যে 500 জন বিচারককেও যদি লাগানো যায় তাহলেও কিন্তু সেই সংখ্যাটা আমরা ধরে নিতে পারি যে প্রায় 30 থেকে 40 দিন লেগে যাবে। অর্থাৎ নির্বাচন কমিশনের কাছে এখন একটা কিন্তু বড় একটা চ্যালেঞ্জ হয়ে গেল যে এই যে নির্দিষ্ট সময়, অর্থাৎ আমরা যদি দেখি মার্চ মাসের মধ্যে যদি তাদেরকে নথি একেবারে ঝাড়াই বাছাই করে তাদের যে চূড়ান্ত তালিকা প্রকাশের যে সময়, সেই সময় এখন এই সময়ের মধ্যে তারা ভোটের বিজ্ঞপ্তি জারি করে কিনা, নাকি একেবারে মানে যে আমরা যদি দেখি সংযোজিত তালিকা সেটা প্রকাশ করবার পর ভোটের তালিকা প্রকাশিত হওয়ার পর ভোটার তালিকা একদম প্রকাশের পর তারা একটু সময় নিয়ে তারা ভোটের বিজ্ঞপ্তি প্রকাশ করেন কিনা তার দিকে কিন্তু আমাদের নজর রাখতে হবে। কারণ যদি দেখা যায় যে মার্চ মাস পেরিয়ে গেল তাহলে কিন্তু এপ্রিল মাসে যদি ভোটের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় তাহলে কিন্তু একটা বড় ঘটনা ঘটবে বাংলার রাজনীতিতে। কি বড় ঘটনা? কেন 7ই মের মধ্যে কিন্তু নতুন সরকার গঠন করতে হবে, এবং যদি দেখা যায় যে সেই 7ই মের মধ্যে নতুন সরকার গঠিত না হলো না এবং পরবর্তী সময় দেখা গেল যে ভোটের যে গণনা সেটাও কিন্তু সম্ভব হলো না, তাহলে কিন্তু রাজ্যে রাষ্ট্রপতি শাসনে কিন্তু ভোটের গণনা হতে পারে। এবং আপনাদেরকে কিন্তু গতকালই আমরা জানিয়েছিলাম ভোটের যে গণনা এবার কিন্তু একটু অন্য পদ্ধতিতে হবে, কেননা দীর্ঘদিন ধরে কিন্তু ভোট গণনায় কারচুপির একটা অভিযোগ উঠছিল, এবং সেই যে বিষয়গুলি তিনি কিন্তু আমাদের আগামী দিনে নজর থাকবে। কিন্তু এই মুহূর্তে যে বড় বিষয় সেটা নিয়ে কিন্তু আজকে খবরের ময়না তদন্ত করতে বসে আমার বলতে দ্বিধা নেই যে 1.5 মাস আগেই কিন্তু আমি বলে দিয়েছিলাম যে পশ্চিমবাংলায় একেবারে ঘেটে ঘন হয়ে গিয়েছে কিন্তু এসআইআর প্রক্রিয়া। আজকে কিন্তু আদালতের যে নির্দেশ, সেই নির্দেশের বা পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণের কিন্তু পরিষ্কার হয়ে গেল যে নির্বাচন কমিশন যে ধারাতে তারা কিন্তু বা যে পদ্ধতিতে তারা কিন্তু এই যে এসআইআর প্রক্রিয়া বাংলায় করছিল তাতে কিন্তু তাদের অনেক দুর্বলতা ধরা পড়েছে, একের পর এক দুর্বলতা ধরা পড়েছে। এবং আমরা দেখতে পেয়েছি একেবারে আদালত এখন কিন্তু বিষয়টিকে তারা কিন্তু একেবারে তাদের পর্যবেক্ষণের মাধ্যমে তাদের একদম আমরা যদি দেখি তদারকিতে কাজটা হচ্ছে। সুতরাং এখানে কিন্তু নির্বাচন কমিশনে একটা বড় লাভও কিন্তু হয়ে গেল। তৃণমূল কংগ্রেসের যেমন লাভ হলো, তারা কিন্তু বলতে পারছেন, আজকে চন্দ্রিমা ভট্টাচার্য কিন্তু পরিষ্কার করে দিয়েছেন, তিনি বলেছেন যে এটা কিন্তু রাজ্যের একটা বড় জয়, তৃণমূলের একটা বড় জয়। কারণ হচ্ছে আদালতে কিন্তু একেবারে পরিষ্কার করে দিয়েছে যে 250 জন বিচারক যদি থাকেন এবং তারা যদি 250টা করে প্রতিদিন সর্বোচ্চ একজন বিচারক মুখে যাচাই করেন তাহলে কিন্তু 80 দিন লেগে যাবে। অর্থাৎ নির্বাচন কমিশন সঠিক পথে ছিল না। চন্দ্রিমা ভট্টাচার্য কিন্তু পরিষ্কার করে দিলেন, তিনি বললেন যে এটা আমাদের একটা বড় জয়, আমরা কিন্তু আদালতের মাধ্যমে নতুন নির্দেশ নিয়ে আসলাম। এবং আমরা যদি দেখি এর মাধ্যমে কিন্তু আমরা যদি একটু অন্যভাবে চিন্তা করি তাহলে কিন্তু বলতে হয় নির্বাচন কমিশনের কিন্তু একটা বড় জয় হলো, নির্বাচন কমিশনের কিন্তু পরাজয় হলো না। কেন? এতদিন পর্যন্ত কিন্তু সব বিষয়ে নির্বাচন কমিশনকেই আমরা কাঠগড়ায় দাঁড়াচ্ছিলাম। কেননা মনে করেন একটা এরকম বুথ রয়েছে যেই বুথে কিন্তু কোনো মৃত পাওয়া যায়নি, এরকম বুথের সংখ্যা হঠাৎ করে দাঁড়িয়ে গেল, দেখা গেল যে 2000-এর উপরে। তখন আমরা কিন্তু বলেছিলাম এটা কি করে সম্ভব, কেন একটা কেউ মৃত হয়নি। তখন কিন্তু নির্বাচন কমিশন মাইক্রো অবজারভার নিয়োগ করে তারা কিন্তু সেই বিষয়গুলিকে যখনই একটু কঠোর হাতে তারা দেখতে শুরু করলেন তখন কিন্তু দেখা গেল যে না, রাজ্যে এমন কোনো বুথ নেই সেখানে
কেউ মারা যায়নি, অর্থাৎ প্রত্যেক বুথেই কেউ না কেউ মারা গেল। তো এই ধরনের ঘটনাগুলি দেখা যাচ্ছিল। মনে করা যাক নির্বাচন কমিশন কিন্তু চাইছিলেন যে 85 বছরের ঊর্ধ্বে কাউকে যেন হিয়ারিং প্রক্রিয়া ডাকা না হয়, তাদের যেন বাড়ি গিয়ে করা হয়, অসুস্থ মানুষদের যেন বাড়ি গিয়ে হিয়ারিং প্রক্রিয়া করা। কিন্তু বাস্তব ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছিল অন্য চিত্র। তখনও কিন্তু একটা বিতর্কের ঝড় উঠেছিল। এবং এই যে বিষয়গুলি আবার বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছিল না এগুলো তো রাজ্য সরকারের কর্মচারী করছেন, সেই জন্য কিন্তু এই সমস্যা হচ্ছে। এবং আজকে কিন্তু দেখা যাচ্ছে পুরো বিষয়টা যেহেতু আদালতের নির্দেশে হচ্ছে, অর্থাৎ নির্বাচন কমিশনের বিরুদ্ধে আর কোনো কিন্তু অভিযোগ কেউ জানাতে পারবেন না, কারণ নির্বাচন কমিশন এবার কিন্তু আদালতের নির্দেশ যেরকম আসছে সেইভাবে কিন্তু তারা কাজ করছেন। অর্থাৎ এক্ষেত্রে রাজ্য আমরা যদি দেখি তৃণমূলেরও একটা যেমন তারা রাজনৈতিকভাবে জয় পেলেন, কারণ আদালতে গিয়ে তারা একের পর এক তারা দাবি আদায় কিন্তু চেষ্টা করলেন, এবং দাবি কতটা আদায় হলো সেটা তো পরের প্রশ্ন, কিন্তু যে নির্দেশগুলি এলো সেগুলো কিন্তু তৃণমূল কংগ্রেস একেবারে তারা কিন্তু বিজ্ঞাপন আকারে বলতে পারছেন যে না এগুলো আমাদের জয়, আমরা যেহেতু আদালতে গিয়েছিলাম সেই জন্য কিন্তু জয় হয়েছে। এবং তারা কিন্তু দেশ জুড়ে এটা প্রচার করছেন যে তৃণমূল কংগ্রেস একমাত্র দল তারা আদালতে গিয়ে এই বিষয়ে কিন্তু আদালতের দৃষ্টি আকর্ষণ করতে পেরেছে। মানুষের স্বার্থে, ভোটারদের স্বার্থে কিন্তু তৃণমূল কংগ্রেস সবসময় আছে। অন্যদিকে আমরা যদি দেখি নির্বাচন কমিশন এতদিন যারা ব্যাক ফুটেছিল সব বিষয়ে তাদেরকে কিন্তু দোষারোপ করা হচ্ছিল, আজকে কিন্তু তাদের বিরুদ্ধে দোষ দেওয়ার কোনো জায়গায় থাকলো না, কারণ আদালত পরিষ্কার বলে দিল যে 28 তারিখে চূড়ান্ত তালিকা ঘোষণা করতে। এবং এই তালিকায় যদি 1 কোটি, আমি বলছি যদি 1 কোটির জায়গায় আরও বেশি নাম বাদ যায় তাহলেও কিন্তু কেউ প্রশ্ন তুলতে পারবে, কারণ নির্দেশ আদালত দিয়েছে। এবং সেই সঙ্গে কিন্তু নির্বাচন কমিশন বলতে পারবে যে যে হিয়ারিং প্রক্রিয়ার মাধ্যমে যে নথি এসেছে সেই নথি যাচাইয়ের পর তা আবার সংযোজিত তালিকা হবে, সেখানে নাম উঠে যাবে যদি কারোর সমস্যা থাকে। সুতরাং আমরা যদি দেখি আজকে এই যে এসআইয়ের প্রক্রিয়া এতদিন পর্যন্ত যেই বিষয়টি ঘেটে ঘ হয়েছিল, আজকে কিন্তু দেখা যাচ্ছে আদালতের নির্দেশে ক্রমশ যেন সেই প্রক্রিয়াকে আবার ট্র্যাকে ফেরানোর চেষ্টা চলছে। অর্থাৎ আমরা যদি বলি লাইনচ্যুত হয়ে গিয়েছিল ট্রেনটি, সেই ট্রেনটিকে আবার কিন্তু লাইনে ফেরানোর কাজ শুরু করলো আদালত। আজকে খবরের ময়নাতদন্ত আমরা করলাম। প্রতিদিন খবরের ময়নাতদন্তে এমন এমন বিষয় নিয়ে আমরা আলোকপাত করি যেই বিষয়গুলি হয়তো অন্য কোনো টেলিভিশন চ্যানেলে, অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কিন্তু আপনারা শুনতে পান না। হ্যাঁ, সেই জন্যই কিন্তু আপনারা খবরের ময়নাতদন্তকে এতটা ভালোবেসেছেন। আপনারা দেখতে থাকুন খবরের ময়নাতদন্ত। আমি এমনভাবে সহজ ভাষায় বিশ্লেষণ করব যেগুলি হয়তো প্রথম অবস্থায় আপনাদের একটু হজম করতে অসুবিধা হবে, যেমনভাবে ঠিক আমি খবরের ময়নাতদন্ত বিগত 5 বছর আগে করেছিলাম যে গণনায় একটা কারচুপি হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু আজকের দিনে কিন্তু মানুষ মনে করেন যে গণনায় কিছু একটা হয়েছিল। সে সময় অনেক বিতর্ক হয়েছিল আমার সেই বক্তব্য নিয়ে। আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো এসআইআর বিষয়েও আমি যখন বলেছিলাম ঘেটে ঘ হয়ে গিয়েছে তখনও কিন্তু বিতর্ক হয়েছিল, কিন্তু বর্তমানে কিন্তু দেখা যাচ্ছে সেই বিষয়গুলি একেবারে প্রমাণ্য নথি হয়ে যাচ্ছে। সুতরাং খবরের ময়নাতদন্তে আমি সেই বিষয়ের একেবারে গভীরে গিয়ে আলোচনা করবার চেষ্টা করব। আগামী দিনেও বিভিন্ন বিষয়ের উপর দেখতে থাকুন খবরের ময়নাতদন্ত। নমস্কার।